একটা মিনিট দাঁড়াও, সেলো টু স্টেপে তো ঠিক আছে। ওকে বাচ্চারা, ঈশান পাঠক, Yes, sir. রিয়াদ আল মাহমুদ, রিয়াদ আল মাহমুদ, মাইনুল ইসলাম ইয়াসিন। আরে বাড়ি শব্দ করো না কিন্তু, শব্দ করো, মিউট করো, শব্দ করো। আমেরিকান স্ট্র্যাটেজি, মিউট করে শব্দ করো। আচ্ছা আসো, মাইনুল ইসলাম ইয়াসিন, আব্দুল লাকিব, Present, sir. ইস্তিয়াক আল তোয়েব, Present, sir. আরাবি মুতাসিম ভুঁইয়ান, তোয়েব না। তায়েব, তায়েব ঠিক আছে। আরাবি মুতাসিম ভুঁইয়ান, এই আরাবি কই তুমি? মুতাসিম ফুয়াদ আদিল, Present, sir. তাসনিম তাবাসসুম, Present, sir. নুদরাত নাওয়ার, Present, sir. নাইমা ইসলাম নেহা, Present, sir. প্রাচুর্য দে, মুনিম মহিউদ্দিন, Yes, sir. এমএসটি মালিহা, এমএসটি মালিহা, আরে মালিহা নাই। আচ্ছা, নাজা নুজাত খান, Present, sir. জারিফ শারিয়ার মাহিন, মাহাদি হাসান মারজান, Yes, sir. অন্য বিশ্বাস, Yes, sir. আরাফ আবিদ, মেহরাব হোসেন মিশাত, মেহরাব হোসেন মিশাত, আনিকা ফাতেমা, Present, sir. আব্দুল্লাহ আল নাহিন, Present, sir. নুসরাত জান্নাত, নুসরাত জান্নাত, আবার সাউন্ড করতেছে কেন? নুসরাত জান্নাত, আজমিনা বিনতে ইরফান, আজমিনা বিনতে ইরফান, তাসমিয়া এ জান্নাত। Present, sir. এই এখানে এর মানে কি? তাসমিয়ার পর যে একটা এ আছে এক্সট্রা, এর মানে কি? তাসমিয়া এ জান্নাত, তাসমিয়ার পর যে এ আছে এটার মানে কি? আচ্ছা, তাহমিদুল ইসলাম, Present, sir. মাহমুদুল্লাহ, মাহমুদুল্লাহ নাই, ও তো আমাদের খুলনার ছেলে মনে হয়। মাহমুদুল্লাহ, স্যার ও তো কিছুক্ষণ আগে ছিল। সাফওয়ান আল ইব্রাহিম, Yes, sir, ও ছিল। সাফওয়ান আল ইব্রাহিম, ফারহান ইশরাক, মহসিনা মরিয়াম, Yes, sir. আদিবা হাসান, Present, sir. মাহাদি হাসান রিয়ান। দুষ্টু ছেলেটা আজকে নাই না? মাহাদি হাসান রিয়ান, আদিবা হাসান, ছিল। Yes, sir. স্যার আছে। আসাদুল্লাহ আল গালিব, Yes, sir. সুমাইয়া, মোস্তফা তাজওয়ার, Yes, sir. আছি। ইয়োশা হাসনাত ওয়াফি, ইয়োশা হাসনাত ওয়াফি। Yes, sir. বাবা একটু তোমার দেখি, ইয়োশা হাসনাত ওয়াফি কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুলে গেছিলাম আমি, চেহারা অনেকদিন তোমাদেরটা তো মুখস্থ ছিল। রিফান জাহান দিদা, দিদার আবার হাতের লেখা ভালো, এই কারণে সে হলো অনেক জনপ্রিয়। আয়ন মাহতাব, Present, sir. আহনাফ ফারহান মোহাম্মদ আলভি, Yes, sir. ইমামিন মুবিন রশিদ, ইমামিন মুবিন রশিদ, মুকিমুল হাসান ফাহিম। আপনি কি বুঝিনি বাবা কি? স্যার মাহাদিন স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল মাস্কে হ্যাঁ পড়ছে। অ্যাটেন্ডেন্স দিছি দিছি, কে জন্য বলছে যে ছিল ছেলেটা, তাই দিছি। আচ্ছা চলো,
তাহলে আমরা ঢুকি আমাদের আজকের ডিসকাশনে। আজকে মনে হয় মায়ানমার দিয়ে শুরু করার কথা ছিল, Yes, ওইগুলো sir. শেষ করছি। Yes, sir. সার্ক তো শেষ করছি পুরা না? Yes, স্যার Yes, কালকে sir. মায়ানমার ধরতে আসিলেন স্যার। মায়ানমার শুরু করবেন। স্যার স্যার মায়ানমার ধরতে আসিলেন কালকে। স্যার কালকে রাশিয়াটা পড়াতে চাইছিলাম। রাশিয়া না, আসিয়ান শেষ করিনি, ইউরোপের মধ্যে হলো রাশিয়া পড়বে। মোটামুটি স্যার এইভাবে পৃথিবীর সব দেশগুলো শেষ করে দেবো একবারে। স্যার আগে তাড়াতাড়ি নিয়ে শুরু করেন, পড়াতে পারবেন না। ইয়েস স্যার, পরে স্যার পড়াইতে পারেন না। এক একটা লেকচারে যতটুকু এক এক দেশ পড়ানো যায় এক একটা লেকচার দিয়ে, এত কিছু থাকে। ওকে, সো স্ট্যাটিস্টিক দেখো তো বাবা। লেকচার লাগবে 300। Yes, দেখা যায়। দেখা যায়। আচ্ছা চলো, সো সাউথ ইস্ট এশিয়া যেটা বা তোমাদের হলো দূর মানে দক্ষিণ পূর্ব এশিয়া যেগুলো, এইগুলোর জোটের নাম হলো আসিয়ান। সো বাংলাদেশ কেন আসিয়ানে যুক্ত হতে চাচ্ছে এটা কি বলছি? নো স্যার। Yes, নো স্যার। জি স্যার, স্যার বলছেন। অনেক সুবিধা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি তাহলে বলছি গতকাল, তাই তো? Yes, sir. আসিয়ানের হেডকোয়ার্টার হলো 1900 মানে তোমার ব্যাংকক, থাইল্যান্ডে। থাইল্যান্ডের যে রাজধানী ব্যাংকক, ওইখানে অবস্থিত। সো চলো দেরি না করে আমরা মায়ানমারে চলে যাই। থাইল্যান্ড না, আগে মায়ানমার পড়বো, পরে থাইল্যান্ড। স্যার আগে বলো, নাসাকা কোন দেশের সীমান্ত বাহিনী? আমাদের যেমন তোমার হলো বাংলাদেশ বর্ডার গার্ডস বল, বর্ডার এই ক্লাসের মাঝখানে এরকম করো না। স্যার মুখ্যমন্ত্রী আচ্ছা, আমাদের প্রত্যেকটা দেশের তাদের বর্ডারের নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন বাহিনী তৈরি হয়। বাংলাদেশেরটার নাম হলো বিজিবি, বর্ডার গার্ডস অফ বাংলাদেশ। আগে ছিল কি বলতো, বিডিআর ছিল, বাংলাদেশ রাইফেলস ছিল আর কি। সেটারে চেঞ্জ করে এখন বিজিবি করলো। বলো, বিডিআর নামটা কেন চেঞ্জ করা হলো? স্যার বিডিআর বিদ্রোহের কারণে। হ্যাঁ, বিডিআর বিদ্রোহ করা হলো। বিডিআর বিদ্রোহ কি করছিল? বিডিআররা হলো, আচ্ছা যাই হোক, এগুলো একটা বিতর্কিত জিনিস, তো এর মধ্যে ঢুকবো না। আচ্ছা, কি হলো, ইন্ডিয়ার হলো বিএসএফ, ওরকম মায়ানমারের যে বাহিনীটা, সীমান্ত বাহিনী, তার বলে হলো তোমার নাসাকা। ঠিক আছে, মায়ানমার 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিল। হ্যাঁ, আর রোহিঙ্গারা হলো এই দেশের মুসলমান যে জাতিটা, তারা হলো রোহিঙ্গা। এরা হলো রাখাইন নামে যে অঞ্চল আছে, এখানে থাকে আর কি, যেটার এখন স্বাধীনতা চাচ্ছে ওরা। আং সিং সুচি নোবেল প্রাইজ পাইছে কবে? 1991-তে। এই জিনিসগুলো জাস্ট একটু মনে রাখো, আলোচনায় ঢুকবো এখনই। স্যার মিয়ানমারের নতুন রাজধানীর নাম হলো নাইপিদু। ঠিক আছে, স্যার বলো। স্যার মায়ানমারের কি বলে প্রধান ধর্ম কি? বৌদ্ধ। মায়ানমার, থাইল্যান্ড, মাইল্যান্ড এরা সবাই বৌদ্ধ। শ্রীলঙ্কা। স্যার আমাদের এখানে কারেন্ট ছিল না তো, তাই আমি এখন মাত্র জয়েন করলাম। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন পরে, ঠিক আছে? আরবি ওকে মুখস্থ স্যার। একবারে তোমার নাম বলবো না। বর্তমান প্রেসিডেন্টের নাম হলো মিং অং হাইং। ঠিক আছে, ইনি হলো 22 জুলাই 2024 থেকে এখনো আছে। আর মিয়ানমারের আগের নাম ছিল বার্মা। গণতন্ত্রের মানসকন্যা বলা হলো আং সিং সুচিরে। ঠিক আছে, আর আং স্যার সিং সুচির যে পার্টি, হ্যাঁ বলো। স্যার আরে বাবা বলো। স্যার মিয়ানমারের আগের রাজধানীটা কি ছিল? খুব সম্ভবত মন্ডু বা এরকম কিছু একটা ছিল। মন্ডুর পথে নামে আমরা একটা লেখা পড়ছিলাম। ঠিক আছে, এটা একটু দেখে নিও, আপাতত খেয়াল নেই। আচ্ছা, আংসিং, আচ্ছা এখনই দেখো, গুগল সার্চ করে আমাদের জানাও। অং সান কি? আচ্ছা, অং সান সুচির রাজনৈতিক দলের নাম এনএলও, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, সব রাজনীতিবিদরা কিন্তু কোনো পার্টির হয়। ঠিক আছে, কোনো পার্টির না হয়ে কিন্তু বড় নেতা হওয়া যায় না। মানে তুমি একা সিঙ্গেলি কিন্তু কখনো বড় নেতা হইতে পারবা না। বড় নেতা হইতে গেলে কি লাগে? একটা পার্টি লাগে। সো চলো ঘটনায়। সো এরকম একটা দিন, ব্রিটিশরা তখন সারা পৃথিবীতে রাজ করত। ভারতবর্ষ যখন স্বাধীন হইলো, মানে তোমার ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এরা যখন স্বাধীন হয়ে ইন্ডিয়া পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র হইলো, এর পরের বছরই মায়ানমার বিদ্রোহ করলো। বিদ্রোহ করলো কার নেতৃত্বে? জেনারেল আং সান।
জেনারেল আনসাংটাকে বলো। স্যার আনসিন সুচির বাবা। আং সান সুচির বাবা জেনারেল আনসাং। সে বিদ্রোহ করে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা এনে দিল এবং তারে বলা হয়তো জাতির পিতা। মায়ানমার জাতির পিতা কিন্তু জেনারেল আনসাং, ঠিক আছে। স্যার গুগলে এবং তো বলে নেপিডো। বুঝিনি কি। স্যার নেপিডো লেখা NAYPYIDAW। আচ্ছা, এটা আমি পরে দিবানি, ঠিক আছে। আপাতত যেতটুকু আছে ততটুকু রাখো, ওটা আমি পরে সার্চ করে দিবানি। আচ্ছা, আং সিং সুচিরে তোমরা সবাই চেনো, যে নোবেল জিতছে, প্রায় 28 বছর জেল খাটছে। ওনারে মনে হয় সবাই চেনো, তাই না? তো আং সিং সুচির ভাইরেও মেরে ফেলাইছিল, এরকম কু হয়েছিল। বাংলাদেশে যেমন 75-এ বঙ্গবন্ধুর কু হয়ে গেছিল, জাতির পিতা বাংলাদেশের, তারা মেরে ফেলাই হয়েছিল, সেম মায়ানমারও এই আং সিং সুচির কু হয়েছিল। এই কুটা হয়েছিল হলো 2 মার্চ 1962, 1962 সালে 2 মার্চ, ঠিক আছে। এই কুটা করছিল জেনারেল নি উইন, জেনারেল নি উইন, সেই কুটা করছিল, ঠিক আছে। এবং সে একটা গভর্নমেন্ট করছিল, এর নাম রাখছিল AFPLL, ঠিক আছে। এবং শুধু তার না, পুরো পরিবার সহই জেনারেল আংসাংকে মেরে ফেলা হয়েছিল। আংসিং সুকি তখন হলো ওয়েস্টে লেখাপড়া করতেছিল, ইউরোপে। এই কারণে আংসিং সুচিরে মেরে ফেলাইতে পারিনি। এই শুরু হইলো সেনা শাসন মায়ানমারে। কি দেখতেছে? স্যার আমি লিখে সার্চ করেছিলাম স্যার, ওটা তো বাগান দেখাইলো, বিগান না বাগান, কি বুঝতেছি না ওটা উচ্চারণটা। আচ্ছা বাবা, ওটা পরে দেখা যাবে, তাকে এটা নিয়ে আর মাথা ঘামায় না। আচ্ছা, সো 1962 সালে সে কু হওয়ার পর কি হইলো, মিলিটারিরা দেশ নিয়ে নিল। এবার স্বাভাবিক, তোমার বাবারে মারছে, তুমি তার চুপ তার বসে কি থাকবে। কোনো অস্তিত্ব পাওয়া যায় না কার অস্তিত্ব? স্যার? ওই যে অংশুন স্যার ওনার বাবার। না, মেরে ফেলাইছে তো গুলি করে, মেরে ফেলে তো দাফন করে দিচ্ছে। এখন তার কবর দিয়ে তো সে তো জীবিত হয়ে যাবে না। কবর থাকতে পারে, বাট সে তো আর ধরো যে জীবিত হয়ে যাবে না, তাই না? আচ্ছা, আর কিছু দিও না, আর কিছু দিও না চ্যাট বক্সে। আচ্ছা, এই মিলিটারি কু হওয়ার পরে আস্তে আস্তে এই মায়ানমারের লোকজন অত্যাচার করা শুরু করলো এই মায়ানমারের সেনাবাহিনী মানুষের উপর। প্রথম তারা দেখলো যে মায়ানমারের আংসিং সুচির বাবার যে জনপ্রিয়তা বা আংসিং সুচিদের যে জনপ্রিয়তা, এটারে হারানো কখনো সম্ভব হবে না। তো তখন কি করতে হবে? ব্রিটিশদের নিয়ম, ধর্ম নিয়ে দাঙ্গা বাঁধাও। তো এরা মোটামুটি 62-র পর থেকেই মুসলমানদের উপর অত্যাচার শুরু করলো। এবং ওখানে মুসলমানদের বলা হয় রোহিঙ্গা আর কি, ঠিক আছে। এরা রাখাইন জাতি, তাই এদের রোহিঙ্গা বলা হয়। এবং এরা যে জায়গাটায় থাকে সেই জায়গাটার নাম হলো আরাকান। হ্যাঁ, তো এদের কি বললো যে এরা বিদ্রোহী গোষ্ঠী, এরাই আমাদের ওই আরাকান অঞ্চল স্বাধীন করতে চাচ্ছে, এই বলে মুসলমান মারা শুরু করলো। এইভাবে কি হইলো, ওই সরকার আস্তে আস্তে জনপ্রিয়তা পাওয়া শুরু করলো, মাইনরিটি মারতে মারতে। একটা স্টেজে এসে আংসিং সুচির যে দল ছিল, তারা এটাতে সবসময় চেষ্টা করছে যে দমানোর, কিন্তু কখনোই পারিনি আর কি, ঠিক আছে। তো 1962 সালের একটা আইন করে, দেখো কেন রোহিঙ্গাদের ক্ষেত্রে সারা বিশ্ব কিছু করতে পারছে না। 1982 সালে একটা আইন করছে, সেই আইন অনুযায়ী যে মানে রোহিঙ্গারা আর মায়ানমার তো ছিল না, বার্মার নাগরিকই থাকতে পারবে না, ঠিক আছে। এই আইন করে সেনাবাহিনী তখন দিয়ে মারা শুরু করলো, আর বিভিন্ন দেশে পুশিং শুরু করলো, ঠিক আছে। 1988 সালে আংসিং সুচি একটা পার্টি। হ্যাঁ বলো। স্যার উসিন মানে কি? কোনটা মানে? স্যার আপনি যে বললেন না বিভিন্ন দেশে উসিন করা শুরু করলো। ওশেন না, পুশিং। পুশিং কি, ধরো 100 বা 200 মানুষ আছে আমার কাছে, আমি এদের গুলি করা শুরু করব, বর্ডারে দাঁড় করায়, তাহলে কি হবে? তারা বর্ডারের ওই পাশে যাবে। এখন এতগুলো মানুষরে কখনো একটা দেশ গুলি করে না, কোনো বর্ডার গার্ডসরা, কারণ এটা আন্তর্জাতিক মানে আইন বহির্ভূত হয়ে যায়, ঠিক আছে। সো দেখা যায় এত মানুষকে মারলে তখন হলো গণহত্যা হবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এত কিছু করে না। স্যার যেমন স্যার পাকিস্তান বাংলাদেশের উপর চালাইছিল। না, পাকিস্তান তো বাংলাদেশে পুশিং করিনি, বাংলাদেশে অত্যাচার করছে, হত্যা করার চেষ্টা করছে, এরকম।
হ্যাঁ হ্যাঁ, বলতে পারো অনেকটা তাই। তবে এরা এই পুশিং করে অন্য দেশে পাঠানো শুরু করলো এদের আস্তে আস্তে। আচ্ছা, এবার কি হইলো, 1988 সালে আং সান সুচি এত কিছুর পরেও দেশে ফিরলো। দেশে ফিরে একটা পার্টি করলো, পার্টির নাম রাখলো ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, এবং অনেক জনপ্রিয়তা পাইছিল, কারণ সে হলো জাতির জনকের মেয়ে ছিল। তো আং সান সুচি এই কথাটা প্রায় বলতো, যেটা আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে এই দেশে, এই সেনাবাহিনী আমার বাপরে মেরে ফেলায় কি করছে, এই দেশটারে দখল করছে। স্যার সো বলো। স্যার আং সান সুচি কি মেয়ে না ছেলে? আং সান সুচি মেয়ে। নামটা শুনে অনেক সময় মনে হয় যে সে ছেলে। আসলে ওদের নামগুলো বোঝা যায় না হচ্ছে ছেলে নাকি মেয়ে। তো আং সান সুচি যখন জনপ্রিয়তা বেড়ে গেল, কোনোভাবে আর আটকাইতে পারতেছে না আং সান সুচিরে, তখন 1989 সালে এরা কি করলো, আং সান সুচিরে হাউস অ্যারেস্ট করলো। হাউস অ্যারেস্ট করে বললো যে তুই বলিস তোর বাপের দেশ, দেশের নামই পাল্টাই দেবো বলে। এক মিনিট। তো বলে যে তুই হলো তোর বাপের দেশ বলিস, দেশের নামই চেঞ্জ করে দেবো বলে বার্মার থেকে দেশের নাম হলো মায়ানমার, বুঝছো? আর তার নাম আবার মাইন্ড কেন রাখলো? এইটা আমি ঠিক Yes, জানি sir. না যে কেন অন্য রাখলো। কিছু কেন রাখলো না? এটা ভালো একটা জিনিস, এটা জানতে হবে আর কি, আপাতত নলেজে নাই, জেনে জানাবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ইস্যু গেল। আচ্ছা, এই যে তারা যে হাউস অ্যারেস্ট করলো 1989 সালে, হ্যাঁ, এবং তারে তখন বলা হলো স্পিরিট অফ ডেমোক্রেসি, এবং এই অ্যারেস্টটা সে থাকছে হলো টানা 2012 সাল পর্যন্ত। কত বছর হয়? 89 থেকে 11 যোগ 12, 23 বছর প্রায় কারাগারে ছিল। এবং 1991-তে সে শান্তিতে নোবেল পাইছিল। সে নোবেল রিসিভ করছে 2012-তে প্রাইম মিনিস্টার হওয়ার পরে, অসলো, নরওয়েতে, ঠিক আছে? সো তবে এরও বেশ কিছু খারাপ জিনিস আছে, আমি বলবো আং সান সুচির। 12 সালে, হ্যাঁ তাসনিম বলো। স্যার এই যে 2012 সালে আং সান সুচির বয়স কত ছিল? মানে উনি কত বয়সটা সালে খেয়াল নেই, জন্ম? বাট ভালোই বয়স হবে আর কি, 70-80 বছরের মতো বয়স হবে। এগুলো একটু গুগলে দেখে নিও, মানে এই জিনিসগুলো অতটা আসে না তো, তাই নোটে থাকে না তো ওগুলো, বুঝছো? আং সান সুচি কিসে নোবেল পেয়েছে? শান্তিতে নোবেল পাইছে, জেলে থাকার জন্য, যেটা নেলসন সে কি ম্যান্ডেলাও এখনো পাইছে। জীবিত? হ্যাঁ হ্যাঁ, জীবিত, এখনো জেলে। আসতেছি, ঘটনা আসতেছি। আচ্ছা, মানে তার, বর্তমানে 2025 সালে জীবিত? হ্যাঁ এখনো জীবিত, এখন জেলে। বলতেছি মায়ানমারের পলিটিক্স শোনো, মেজাজ খারাপ হয়ে যাবে। তো যখন এত কিছুর পরেও পারতেছে না, এবং আং সান সুচি যেহেতু ওয়েস্টদের লোক ছিল, একের পর এক স্যাংশন আসতেছে মায়ানমারের উপরে, তো একটা অবস্থায় দেখা গেল যে মায়ানমারের অর্থনৈতিক ভাবে ভেঙে পড়তেছে। তখন ওরা কি করলো, আং সান সুচির সাথে একটু বন্ধুত্ব করলো, করে কিছু নিয়ম পাশ করলো। এই নিয়মটা কি ছিল, মায়ানমারের সংসদে বলে হলো পিডাং সু হুলাটাও, ঠিক আছে ওদের সংসদের নাম। স্যার কি এবং নাম এটা বললেন? পিডাংসু হুলাটাও, ঠিক আছে, এটা হলো ওদের সংসদের নাম, এটা আসলে উচ্চারণ করা খুব কঠিন। আর ওদের সংসদে দুইটা হাউস আছে, হ্যাঁ, মানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। একটা কক্ষর নাম হলো আমি ওটা হুলাটাও, আর একটা হলো হাউস অফ ন্যাশনালিটিস। স্যার কি? আমি ওটা হুলাটাও, এটা হলো আমি ওদের একটা ওটা house। বললাম, আমি ওটা কি? স্যার আমি আরেকবার ওটা বলেন। আমি ওটা হুলাটাও, ঠিক আছে, স্যার এটা হলো এটা ওদের, আবার কি? আমি ওটা উল্টাও। এটা স্যার হলো ওদের উচ্চ। দাঁত ভাঙা। টাইপ করে দিচ্ছি তোমাদের। দেখো সাবধানে দাও। পার্লামেন্ট, আমার কাছে এই নোটগুলো হলো ইংলিশে, এই কারণে হলো সমস্যা, বুঝছো? মানে আমি পরীক্ষা দিচ্ছি তো তোমার ইংলিশ ভার্সনে, এই কারণে হলো সব এই নোটগুলো ইংলিশে আমার কাছে। তোমরা এটা গুগল করলেই পাবা, পিদাংসু হুলুটু, ঠিক আছে? এটা ওদের পার্লামেন্টের নাম। আর এটা দুইটা হাউস আছে, একটা হাউসের নাম হলো আমি ওথা হুলুটাও। কিসের নাম স্যার? এটা একটা একটা কক্ষর নাম আর কি। আচ্ছা, আমাদের দেশে তো দুইটা কক্ষ নাই, কিন্তু ইংল্যান্ড আমেরিকায় আছে, হাউস অফ কমন্স টমন্স, এগুলো তো শুনছোই তোমরা, ওয়েস্টমিনিস্টার,
আর একটা হলো পি তুহুলাতা। স্যার উচ্চারণ করতেই পারতেছি না। আচ্ছা, একটাই থাকে হলো 224 সিট আর একটা হলো 440 সিট। তো যখন সেনাবাহিনী দেখতেছে যে আং সান সু চিকে কোনোভাবে থামায় রাখা যাচ্ছে না, একের পর এক স্যাংশন আসতেছে, দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তখন কি করলো? আং সান সু চির বাসায় গেল, যে আং সান সু চির সাথে খাবারের আয়োজন করলো, পার্টি টাটি করলো, করে বললো যে আপা আপনারা আমরা ক্ষমতা দেব, তবে সংবিধানে আপনার একটা নিয়ম করতে হবে যে আমাদের সেনাবাহিনীর 25% সিট থাকবে সংসদে। তো তখন তো সে এরকম 23 বছর ধরে জেলে, সে কি করবে? সে বললো যে আচ্ছা করবো, সমস্যা নেই, ঠিক আছে, সে করে দিল। তবে সেনাবাহিনী এখানে একটা চালাকি করছে। কোনো ব্যক্তি যদি কোনো দেশের নাগরিক হয় মায়ানমার বাদে, এবং তার ছেলে মেয়েও যদি নাগরিক হয় অন্য কোনো দেশের, সেই মানুষ ওই দেশের প্রাইম মিনিস্টার হইতে পারবে না। এখন আং সান সু চির মানে দুইটা নাগরিকত্ব ছিল, একটা ছিল ওই ওয়েস্টের, একটা ছিল মায়ানমারের। তো সেই নাগরিকত্ব সে ছেড়ে দিছে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য, কিন্তু তার ছেলেরা হলো বিদেশি নাগরিক ছিল, কারণ ওই দেশে জন্মগ্রহণ করছে। কারণ লম্বা টাইম, প্রায় 28 বছরের মতো সে ওই দেশে থাকছে তার বাবা হত্যা হওয়ার পরে। মানে জাতির পিতা যখন হত্যা হয়েছে মায়ানমারের, তখন তার কন্যা ছিল বিদেশে, এবং সে সেখানে প্রায় তোমার 1989 পর্যন্ত, আর প্রায় এত বছর থাকছে, 30 বছরের উপরে। সো ছেলে মেয়ে তো ওইখানে হয়েছে। তাহলে তার এখন বর্তমান বয়স কত? বর্তমান বয়স 70-80-র উপরে হবে, একটু গুগল করে দেখো, আমার খেয়াল নেই। সো এই কারণে তারা, স্যার বলো। স্যার তার ছেলেরা বেঁচে আছে? হ্যাঁ, ছেলেমেয়েরা সবাই বেঁচে আছে। আর তো এবং তার যে পোস্টটা, এটার নাম হলো ন্যাশনাল অ্যাডভাইজার, ঠিক আছে, সে হলো ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিলের প্রেসিডেন্ট আং সান সু কি, এবং সেখান থেকে সে সরকারের আর কি পরামর্শ করে, বাট সে প্রাইম মিনিস্টার কখনো হইতে পারে, ঠিক আছে। সো 12 সালে সে হয়েছিল, এবং সে, তার কিছু খারাপ গুণ হলো সে সেনাবাহিনীর কখনো নিন্দা জানায়নি, সেনাবাহিনীর কখনো খারাপ বলেনি। এই কারণে সে পরপর দুইটা নির্বাচনও জেতে, 12টাও জেতে, 17টাও জেতে। 2020 সালের 8 নভেম্বর মায়ানমারের যখন তার কাছে ইলেকশনে হারে আবার সেনাবাহিনী, তো সেনাবাহিনী তারা আবার হাউস অ্যারেস্ট করে ফেলায় 2021-এর 1 ফেব্রুয়ারি থেকে। এখনো সে হাউস অ্যারেস্ট। আচ্ছা, প্রাইম মিনিস্টারদের হাউস অ্যারেস্ট কিন্তু আবার আমাদের সাধারণ মানুষের মতো অ্যারেস্ট না। মানে ওই বাসার মধ্যেই থাকে, কিন্তু ওই বাসার মধ্যে পৃথিবীর যা লাগে সব তাদের দেয়, যত বিলাসিতা লাগে, যত খাবার লাগে। মানে তারা খারাপ থাকে না, যে স্বাধীনতাটা নষ্ট হয়ে যায়, যে ভাষণ দিতে পারবা না, এই পারবা না, বাট একটা বাড়ির ভিতর যা যা লাগে তারা সব করতে দেয়, ঠিক আছে। বাইরে বেরিয়ে দেয় না। না, বাসার বাইরে বেরোতে দেয় না, ওই ওইটুকু এরিয়ার মধ্যে সব। এইবার আসো একটু রোহিঙ্গাদের নিয়ে পড়াই তোমাদের। স্যার বলো। অং সান সুচি না স্যার, অং সান সুকি। হ্যাঁ, অং সান সু কি তার নাম। আসো। স্যার ওনার বয়স হচ্ছে বর্তমানে 79 বছর। 79 বছর, তাহলে 79, অনেক বয়স। তবে তার এইটুক বয়সে সেটা দেখছে, এবং যে পরিমাণ সময় কারাগারে ছিল, তো সেই হিসাবে যথেষ্ট ভালো একজন মানুষ। এবং মায়ানমারের ওনার পরিবর্তন, অর্ধেকই তো কারাগারে ছিল। যারাই সংগ্রাম করছে পৃথিবীতে তাদের দেশের জন্য, তারা একটা সময় সাফার করছে। গাদ্দাফিরে দেখো, বা সাদ্দামরে দেখো, প্রত্যেকের অবস্থা খারাপ আছে। তো এটা স্বাভাবিক, যারা দেশপ্রেমিক হয় তাদের এরকম অবস্থা হয়। সো তারপর হলো একটু তোমাদের রোহিঙ্গাদের নিয়ে পড়ায়। এই আর্মিটার নাম হলো আরসা, ঠিক আছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। এরা এরকম একটা বাহিনী গঠন করে 2017-র 25শে আগস্ট নর্দার্ন রাখাইন স্টেটে, ঠিক আছে। এবং এটা হলো অনেকটা মুক্তিযুদ্ধ আমাদের জন্য, যেমন আরাকান বাহিনীর জন্য হলো, ওদের বিষয়টা হলো এরকম। কারণ কি? কারণ হলো আরাকান বাহিনী তারা আজীবন অত্যাচারিত হয়েছে, 1962 সালের থেকে এই পর্যন্ত তারা অত্যাচারিত হইতে আছে। তো রোহিঙ্গাদের 2017 সালের 25শে আগস্ট প্রথম বাংলাদেশে বড় আকারে রোহিঙ্গা উশিন করা শুরু হয়। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয়, এর জন্য কেস করে হলো গাম্বিয়া। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু মামলা করে নিয়েছে, আমাদের দেশে রোহিঙ্গা ঢুকছে, মামলা করছে গ্যাম্বিয়া। স্যার কি এখন নাম? গাম্বিয়া, গাম্বিয়া, ঠিক আছে। এখন স্যার গাম্বিয়া কি একটা দেশ? হ্যাঁ, দেশ। হ্যাঁ, একটা আফ্রিকান দেশ, এবং ওআইসিও প্রতিবাদ করছে, তারাও কোনো মামলা করেনি, বাংলাদেশও স্যার এটা মামলা কে? করে।
এটা একটা দেশ। তা এইবার হলো মায়ানমার চেতে গেছে যে বাবা আমরা অপরাধ করছি ঠিক আছে, ওরা আফ্রিকার একটা দেশে আমাদের নামে কিভাবে মামলা করে, এই মামলা অযৌক্তিক। দাঁড়াও, একটা মিনিট, এক মিনিট দাঁড়াও। স্যার ওরা কি ওই দেশে গেছিল? আরে না, কি হচ্ছে বুঝতেছি না, এক মিনিট। আচ্ছা, আমরা ছিলাম হলো রোহিঙ্গা পশির নিয়ে, তাই না? আচ্ছা, ইয়েস স্যার। এখন গণহত্যার মামলাটা কেন গাম্বিয়া করলো? ওআইসি গাম্বিয়ার দায়িত্ব দিছে যে তোমরা এই মামলাটা করো মুসলমান বিশ্বের পক্ষ থেকে, যে এরকম একটা অত্যাচার হচ্ছে, ঠিক আছে? তো তখন থেকে যে বিদ্রোহী আর্মিটা আছে, মানে আরাকানের, আমি এদের সাপোর্ট করি, আরাকানের স্বাধীনতার আমিও সাপোর্ট করি, যদি হয় আলহামদুলিল্লাহ। আর এটা হলো বেলুচিস্তানের স্বাধীনতা, এই দুটোরে আমি সমর্থন করি পুরোপুরি। কারণ ওদের ওই মুসলমান জাতির উপর এত অত্যাচার হয়েছে আরাকানে, মানে যে রোহিঙ্গারা থাকে, সে 62 সাল দিয়ে বাড়িঘর পুড়ায় দেয় এবং এত জঘন্যভাবে মারছে, এই ভিডিওগুলো না দেখলে বুঝবা না। সো স্যার আমি বলো। স্যার ইয়া কি মানে গাম্বিয়া কি একটা মুসলিম দেশ? হ্যাঁ হ্যাঁ, মুসলিম দেশ। সো এগুলো আন্তর্জাতিক আদালত অনেক ধরনের আদেশই দিছে যে মিয়ানমারের জেনারেল অ্যারেস্ট করা, বিভিন্ন কিছু। এন্ড সে জেনারেল তো দেশ দিয়ে বেরোয় না, তাই অ্যারেস্ট করবা কিভাবে? তো এই কারণে আর কি এই জিনিসগুলো সলভ হয়নি, এটাই বর্তমান অবস্থা। এখনো সেনাবাহিনী চালাচ্ছে, আং সান সু চি জেলে। আর মায়ানমারের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, কিন্তু সামরিক শক্তির দিক থেকে অনেক আগায়। আচ্ছা, এবার থাইল্যান্ড ছোট্ট করে বলি, এখানে বেশি কিছু নাই। ভুটান হবে। ভোট আর দেবে না, সেনাবাহিনী তো ক্ষমতা নিয়ে বলছিল 2 বছরের মধ্যে ভোট দেবে, কিন্তু ভোট দেই। স্যার, বলো। স্যার আপনি কি চান যে আং সান সুচি আবার আসুক, নাকি স্যার এই 100% সেনাবাহিনী থাক? 100% আমি চাই আং সান সু চি আবার আসুন। কারণ একটা দেশ কখনো কোনো সেনাবাহিনী চালাইতে পারে না, এটা হয় না, তাহলে সে দেশ ধ্বংস হয়ে যায়। নর্থ কোরিয়ারে দেখতেছো না, ওরকম ধ্বংস হয়ে যাবে দেশগুলো। সো এই কারণে আং সান সু চির প্রয়োজনীয়তা আছে। থাইল্যান্ডের আগের নাম কি ছিল? শ্যাম দেশ, তাই না? স্যার ইংরেজি নামে কি শ্যাম দেশ? খুব সম্ভবত। আচ্ছা, এই শ্যাম দেশ নাম রাখছিল রাজা প্রথম রমা। আর থাইল্যান্ড শব্দটার অর্থ হলো স্বাধীন ভূমি বা মুক্ত ভূমি। আচ্ছা, বাই দ্য ওয়ে, থাইল্যান্ড কিন্তু কোনোদিন কোনো দেশের অধীনে ছিল না, এটা জানো? ইয়েস স্যার। জানতাম না। আচ্ছা, শ্বেত হাতির দেশ মানে হোয়াইট এলিফ্যান্টের দেশ। থাইল্যান্ডে দুইটা জিনিস খুব হয়, একটা হলো ডাব আর একটা হলো হাতি, মানে প্রচুর হাতি ওদের, এবং হোয়াইট এলিফ্যান্ট পাবে না। কালারও হাতি আছে? ডাব কেন বিখ্যাত বললেন? মানে ডাব হয় প্রচুর ওই দেশে, বুঝছো? স্যার, এদের, বলো। তো হোয়াইট কালারের হাতি আছে? সার্চ করো গুগলে, দেখো হয় নাকি। স্যার কি কি স্যার হাতি ভাল লাগে কার কার? স্যার আমি একবার স্যার থাইল্যান্ডের কি রাজা নাকি প্রধানমন্ত্রী? থাইল্যান্ডে এখন রাজা, প্রধানমন্ত্রী এটা। হ্যাঁ বলো, কে কি বলতেছিলাম? হাত তুলছিল কেউজন, হাত তুলছিল কেউজন, বলো। স্যার আমি তো শুনেছিলাম যে থাইল্যান্ডের আগের নাম সিয়াম, SIAM। আচ্ছা, তাহলে ওই সিয়াং মানে খুব সম্ভবত শ্যাম। এখানে যা দিয়া আছে এটা ভুল নেই আশা করি, বুঝছো? ও স্যার। গাইডের থেকে দিয়া। হ্যাঁ বলো, স্যার বলো। স্যার রাজা প্রথম রমা, এটা কি কি প্রথম রমা রাজার নাম?
আচ্ছা, এই জিনিসগুলো ইংলিশে দিলে আরো ভালো বুঝতা। কিং রমা 1, ঠিক আছে, কিং ফিলিপ 3, এই জিনিসগুলো হয় কিভাবে? আচ্ছা আমি বলি, রাজ শাসনগুলো কিভাবে চলে দেখো। এটা কিন্তু ব্লাড অনুযায়ী চলে। এটা আমি কি বুঝাইছিলাম? এটা মনে হয় একবার বুঝাইছিলাম যে রাজ পরিবারগুলো কিভাবে চলে। স্যার আরেকবার একটু বলেন। স্যার বলেছিলেন। আচ্ছা, মানে রয়্যাল ফ্যামিলিতে ধরো যে আজকে আমার এক রানী বিয়ে করে ফেলাইলো, তাহলে কিন্তু আমি রাজা না, ঠিক আছে, এগুলোর কিন্তু নিয়ম আছে। বা আর কোনো রাজা যদি কোনো মেয়েরে বিয়ে করে, সে কিন্তু যে রানী না, রয়্যাল রক্ত থাকতে হবে। তো এখানে সিস্টেমটা কি, ধরো আমি রাজা, আমার ওয়াইফ হলো কুইন, ফর এক্সাম্পল, কুইন তো আর হয় না, কারণ সবাই রয়্যাল ব্লাড থাকে না। সো আমি ইংল্যান্ডের সিস্টেমটা দেখেই তোমার বুঝাই, এক একটা রাজ পরিবার এক একটা সিস্টেম। ধরো আমি আব্দুল্লাহ রাজা ছিলাম, তাহলে এটা হবে কিং আব্দুল্লাহ। এবার আমার ছেলের নাম আমি রাখবো হলো আব্দুল্লাহ 2, তখন ওর নাম হবে কিং আব্দুল্লাহ 2, ঠিক আছে। তারপরেও যদি আমার একই বংশ মানে যায়, তাহলে সে তার ছেলের নাম রাখবে আব্দুল্লাহ 3, ঠিক আছে। এখন আব্দুল্লাহ 3 যে ধরো একটা মেয়ে হয়েছে, আর কোনো ছেলে নাই, তখন সে নাম রাখবে কুইন রনি বা কুইন রমা 1 বা কুইন রমা। সে রমার যদি আবার মেয়ে হয়, সে রাখবে হলো কুইন রমা 2, এরকম আর কি। আর বড় ছেলে সবসময় নেক্সট হেরিয়ার্কি পায়, এটা হলো ইসলামিক দেশগুলোতে। আর ওয়েস্টার্ন দেশগুলোতে যে বড় ছেলে হোক মেয়ে হোক, সেই হবে হলো রাজা বা রানী, ঠিক আছে। বলো। রানী হয় কিভাবে? রানী হয় যখন মেয়ে ক্ষমতা পায়, রয়্যাল ব্লাড আছে কিন্তু মেয়ে ক্ষমতা পাইছে, তখন সে রানী হবে। মানে আমরা তো শুধু ধরি যে ছেলেদের থেকে বংশ যায়, কিন্তু ওরা যদি মেয়ের থেকেও যায় এটা ধরে। হ্যাঁ বলো তাসনিম। স্যার এই যে বলো কি তাসনিম। আপনার মনে করেন স্যার, আপনার পরের যে রাজা তার নাম আব্দুল্লাহ টু স্যার, মানে রাজার নামই আব্দুল্লাহ টু নাকি অন্য কিছু, নাকি এটা আর কি এমনি আব্দুল্লাহ টু বলা হবে? আব্দুল্লাহ 2 কেন বলা হবে? ওর জেনারেশন চলতেছে, তাই যে ওর বংশধররা চলতেছে, ওই কারণে হলো ওই নামটা দেয়। মানে ওর রাজা হয়েছে, ওর ছেলে রাজা হয়েছে, তারপরে তার ছেলে রাজা হয়েছে, এই কারণে আব্দুল্লাহ 2 স্যার ওই আব্দুল্লাহ 3। নামটাই কি আব্দুল্লাহ টু হবে? হ্যাঁ, নামই হয় আব্দুল্লাহ 2, সবাই ওই এক নামেই ডাকতে থাকে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, এইভাবেই চলতে থাকে, ঠিক আছে প্রসেসটা। তুমি সৌদির বাদশাগুলোর নামে দেখো আব্দুল্লাহ থাকবেই, ঠিক আছে। কিং ফাহাদ বিন মাকদুম বিন এই বিন ওই, এরকম করে 3 বংশের নাম দেয় ওরা। তাসমিয়া বলো। স্যার তাহলে ধরেন একটা ছেলে মানে রাজার মেয়ে হলো, তখন ওর নাম পাল্টাই যাবে। দিয়ে ওই মেয়েটার যদি আবার ছেলে হয়, তখন কি ওর নানার নামে নাম নাম হবে ওর? না না না, আবার মানে নতুন করে নাম শুরু হবে, ও তো নতুন বংশ হইলো, বুঝছো। সো ওদের এই জিনিসটা ইংল্যান্ডের ক্ষেত্রে এই নিয়ম। আর বিয়ে যখন করে ওরা হলো প্রিন্সেস হয়, ঠিক আছে, মানে ওদের প্রিন্সেস টাইটেল দেয়। আর ছেলেদের হলো ডাচ অফ অমুক, মেয়েদের হলো ডাচেস অফ অমুক, এরকম বিভিন্ন পোস্ট থাকে, ওইগুলো দিয়ে রাখে, ঠিক আছে। কিন্তু রয়্যাল রক্ত না থাকলে ইউজুয়ালি জিনিসগুলো ইংল্যান্ডের ক্ষেত্রে দেয় না। আর স্পেনের ক্ষেত্রে এবার বিয়ে করলেই তুমি রাজা হবা, মানে যে এখন প্রিন্সেস লিওনেটা বিয়ে করবে, সে স্পেনের নেক্সট কিং হবে, ঠিক আছে। সো কিং ফিলিপ 6 বর্তমান ক্ষমতায়। কিং ফিলিপ 6 এর মেয়ে হবে হলো কুইন ইলিয়ানর, সরি কুইন, কি নাম যেন বললাম, প্রিন্সেস লিওনর, হ্যাঁ, কুইন লিওনর, এ হবে কুইন। ওর যদি মেয়ে হয় প্রথমটা, তাহলে সে হবে কুইন লিওনর 2, ছেলে হইলে আবার নতুন নামে শুরু হবে কিং সামথিং দিয়ে। তো এইভাবে ওদের প্রথাটা চলে। স্যার থাইল্যান্ড কিন্তু এখনো রাজ শাসনের অধীনে, মানে রাজার অধীনে পলিটিক্যাল দল, এদেরও রাজা রানী আছে। আর বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো পেতংতাং সিংওয়া আত্রা। হ্যাঁ, বলো বলো। স্যার এটা কি ধরনের? স্যার ওদের নামগুলো তো অদ্ভুত হয়ে গেল। তাহলে কোরিয়া চাইনা ওদের নামগুলো উচ্চারণ করো কিভাবে? স্যার আমাদের দেশের নামগুলো ওদের কাছে অদ্ভুত লাগে। সেম, মানে এটা স্বাভাবিক না। স্যার এক এক দেশের ক্যাটাগরি এক এক রকম। হ্যাঁ। আচ্ছা, থাইল্যান্ড হলো পৃথিবীর ওয়ান অফ দা কি বলে বিজিয়েস্ট টুরিস্ট স্পটস। ব্যাংকক আছে, এখানে পাতাইয়া আছে, ঠিক আছে। দেন ফুকেট আছে, আরো অনেক জায়গা আছে থাইল্যান্ডের মধ্যে। স্যার আর থাইল্যান্ড এখন চিকিৎসার জন্য বেশ ভালো হয়েছে। বলো। স্যার রাজা ছাড়া কি অন্য কেউ ইয়ে রাখতে পারে না?
কি রাখতে পারে ম্যাম? নাম স্যার মানে তার ছেলের নাম হচ্ছে নাম রাখতে পারবা, বাট অফিসিয়াল নেম ওই জিনিসটাই হবে, আব্দুল্লাহ 2, আব্দুল্লাহ 3। এটা ওয়েস্টের ক্ষেত্রে হয়। আর রাখতে না স্যার সাধারণ মানুষ কি এরকম নাম রাখতে পারে না? রাখলে রাখবা, সমস্যা কি, কে মানা করছে? আর তুমি তোমার ছেলের নাম রাখো আব্দুল্লাহ 2, বাপেরও রাখবে আব্দুল্লাহ, বেটারও রাখবে আব্দুল্লাহ, কেমন লাগবে? স্যার যেমন ক্রিস্টিয়ানো রোনালদো তার ছেলের নাম রাখছে রোনালদো জুনিয়র, মানে জুনিয়র রোনালদো। আরে বাবা, তা ওরা তো একটা পর্যায় পর্যন্ত গেছে, আমরা কি এত ফেমাস ব্যক্তি নাকি যে আমাদের ছেলের নাম রাখবো আব্দুল্লাহ জুনিয়র? আচ্ছা, থাইল্যান্ডের রাজ শাসনের অধীনে থাইল্যান্ডে বেশি কিছু নাই, কারণ ওদের ইতিহাসই নাই। ঠিক আছে, স্যার নিয়ে ভুটান নিয়ে। পড়াবেন না? থাইল্যান্ড কি কোনো দেশের সাথে যুদ্ধে জড়িত হয় নাই? না না, থাইল্যান্ডে শুধু একটা অবৈধ বর্ডার আছে, সেই বর্ডার দিয়ে তোমার হলো আর কি জিনিসপত্র পাচার হয় এক বর্ডার দিয়ে আরেক বর্ডার, বুঝছো? এই আর কিছু ওদের ইয়ে নাই, ওরা কোনো যুদ্ধ যুদ্ধ করে নিতে তেমন একটা জনপ্রিয়তা নাই। মালয়েশিয়া সিঙ্গাপুর একসাথে পড়াবো, ভিয়েতনাম পড়ায় আগে, তো মালয়েশিয়া সিঙ্গাপুরের ঘটনাটা একসাথে। পৃথিবীর ইতিহাসে কোন দেশ যদি স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি সংগ্রাম করে থাকে, সবচেয়ে দীর্ঘ সময় যুদ্ধ করে থাকে, সে দেশটার নাম হলো ভিয়েতনাম। 20টা বছর একটা দেশের যুদ্ধ চলছে। আমরা স্বাধীনতা পাইছি কয় মাসে? 9.5 মাস, তাই না? ভিয়েতনাম যুদ্ধই করছে 20 মাস ধরে, 20 বছর ধরে। তুমি বুঝতেছো অবস্থাটা? একটা দেশে 20 বছর যুদ্ধ চললে সে দেশের অবস্থা কি হয় বলতো? আর মানুষ স্যার কি সব আছে? হয়ে যায়। স্যার হুম, স্যার মানে স্যার কোন দেশের সঙ্গে যুদ্ধ করছে? বলতেছে, বলো। স্যার ভিয়েতনামে কি আদৌ বেশি মানুষ আছে না কম? এখন তো অনেক সুন্দর দেশ, তবে ওদের মুদ্রার দাম কম তো। ধরো তুমি 1 লাখ টাকায় ভিয়েতনাম ঘুরে টুরে হাই ফাই ভাবে মানে ইয়ে করে আসতে পারবা। স্যার আমাদের এখানে 1 টাকা মানে ওদের এখানে কয় টাকা? খুব সম্ভবত 1000-এর উপরে হবে, মানে আমাদের টাকার স্যার দাম বেশি। ভুটান পাবেন না? তাহলে তো ভুটান নিচ্ছে। আচ্ছা 10 টাকা দিলেই তো অনেক টাকা হয়ে যায়, 10,000। আমরা স্যার 100 টাকার মধ্যে আমরা ভিয়েতনাম ঘুরে আসতে পারবো। না, ওরকম মনে হয়, ওইটা হয় না, কারণ তোমার ফ্লাইট টিকিটই 25,000 আপ ডাউন, 25-50,000 টাকা। আর এর সাথে হলো ওই দেশে যখন যাবা তখন তোমার হলো খরচগুলো তো ওরকম, দামও তো ওরকম, যেহেতু ইনফ্লেশন ওরকম, দামও তো ওরকম, বুঝলি? আমাদের স্যার পাঁচটা- 1 টাকা মানে মানে এখানে তো আমি 1 লাখ টাকা একটা সরি 2-3 লাখ টাকা দিয়ে একটা মার্সিডিজও কিনতে পারবো। আরে বাবা না রে, এত সোজা না। একটা মার্সিডিজ স্যার কিনলেও ওইখানে কি দাম বেশি জিনিসের? জিনিসের দাম একটু তুলনামূলক বেশি, তবে আমাদের জন্য একটু পরিশ্রমটা কম। আচ্ছা, স্যার 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 কোন আমার দেশের কাছে সঙ্গে একটা যুদ্ধ টাকা করছে ছিল, ভিয়েতনাম? ওইটা হচ্ছে 1 লাখ টাকার নোট, আমাদের বাংলাদেশে থেকে 1.25 টাকা মানে পয়সা। না, ওই ইনফ্লেশন কমে গেছে, এখন ভিয়েতনাম আগাচ্ছে, আমাদের গার্মেন্টস গুলো দেখো ভিয়েতনামের দিকে স্যার শিফট। ভিয়েতনাম না অন্য আরেকটা দেশ। আচ্ছা, দেখো, 2টা এলাই ছিল, ভিয়েতনাম যুদ্ধ করছে নিজেদের সাথে নিজেরাই, ঠিক আছে? স্যার মানে বলতেছি, ব্যাখ্যা করার একটু সময় দাও। আচ্ছা, বন্ধু কারা কারা ছিল এলাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ? বলো, এলাই কে কে ছিল? 5টা সুপার পাওয়ার একদিকে ছিল হিটলারের ভয়ে। হিটলারের পাওয়ার এত বেশি যে 5টা সুপার পাওয়ার তখন একসাথে ছিল। হিটলার জিতলে বুঝতা আজকে জার্মানিজ ভাষায় কথা বলতা। তো আমি পছন্দ করি মানুষটার অনেক, কিন্তু হিটলার যদি জিততো সারা পৃথিবী জার্মানি হয়ে যেত, ওয়ার্ল্ড জিততো। স্যার হিটলার নাকি, আমি শুনেছিলাম যে হিটলার নাকি 10,000 শেষে 10,000 ইহুদি ইচ্ছা করে রেখেছিল আর পুরা বিশ্ববাসীকে বলেছিল যে আম- কি বলে আমি কেন ইহুদি মারছি সেটা তোমরা পরে বুঝতে পারবা। আমি কেন ইহুদিদের মারছি সেটা তোমরা পরে বুঝতে পারবা। আচ্ছা, এটা বিশ্বযুদ্ধ পড়াশোনা করাবো। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 5টা সুপার পাওয়ার ছিল হলো একদিকে, আর জাপান, জার্মানি, ইটালি ছিল একদিকে।
সো 1945 সালে ভিয়েতনাম তাদের স্বাধীনতার ঘোষণা দেয়, ঠিক আছে। আচ্ছা, ভিয়েতনামের জাতির পিতা কি? আগে আমরা একটু এমসিকিউ গুলো করে আসি। ভিয়েতনামের রাজধানী কোনটা? হ্যানয়, ঠিক আছে। দুই মই সংস্কার চালু হয়েছিল 1986 সালে। ভিয়েতনাম যুদ্ধ শেষ করছিল 1975 সালে, ঠিক আছে। ভিয়েতনামের সরকার ব্যবস্থা হলো স্যার সমাজতান্ত্রিক। এটা দই মই এটা কি? বলতেছে ভিয়েতনামে কফির জন্য খুব বিখ্যাত। আসিয়ানে যুক্ত হয়েছে 1995-তে। আর ভিয়েতনামের একটা বন্দরের নাম হোচি মিং সিটি। এই হোচি মিং ওদের জাতির জনক, এই যে সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা হো চি মিং। এই যে তোমাদের বললাম না, সবাই সমান করে সমাজতন্ত্র। পৃথিবীর যুদ্ধই হয়েছে এই দুইটা জিনিস নিয়ে। একটা হলো পুঁজিবাদী সমাজ, আমেরিকা যেটা সমর্থন করতো, যে যত পারে কামাবে। আরেকদিকে ছিল সমাজতন্ত্র, যেটা রাশিয়া সমর্থন করতো, বা সোভিয়েত ইউনিয়ন, যে হলো সবাই সমান হবে। So, এর উপর ভিত্তি করে সব বিপ্লব হয়েছে পৃথিবীতে। এই হো চি মিন এ হলো ওদের জাতির পিতা এবং সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ওই দেশের, হ্যাঁ। আর ওরা সবচেয়ে বেশি রপ্তানি করে চাল, কফি এগুলো। আর ওদের মুদ্রার নাম হলো ঢং, ঠিক আছে, ঢং। ওকে, স্যার এটা কি খুবই ঢং করে মুদ্রাটা? হ্যাঁ, ঢং করে অনেক বেশি। আচ্ছা, আসো। এইবার ভিয়েতনাম 45-এ স্বাধীনতা ঘোষণা করার পর, আচ্ছা, ভিয়েতনাম কাদের দখলে ছিল জানো? এটা ছিল হলো ফ্রান্সের দখলে, ঠিক আছে। ফ্রান্স এই জায়গাটা বলতো ইন্দো চায়না, ঠিক আছে। সো ওদের যে লিডার ছিল হোচি মিন, ফাদার অফ দ্য নেশন অফ ভিয়েতনাম, 45 সালে ফ্রান্সের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। দিয়ে তখন বিশ্বযুদ্ধ চলতেছিল, 9 বছর যুদ্ধ করে 1954 সালে ভিয়েতনাম স্বাধীন হয়। বাচ্চারা শুনো, 9 বছর যুদ্ধ করছে। আরে যুদ্ধ তো কেবল শুরু রে বাবা, যুদ্ধ এখনো তো শুরু হয়নি। 9 বছর যুদ্ধ করে স্বাধীন হয়েছে ফ্রান্সের কাছ থেকে, ঠিক আছে। স্যার ভিয়েতনাম মনে হয় অনেকবার যুদ্ধ করছে। অনেকবার, মানে আমি একটা ছোট্ট ঘটনা বলি এটার আগে। সো আমি একজন আঙ্কেলের সাথে ডিসকাস করতেছিলাম। সো উনি হলো ইউরোপের অনেকগুলো দেশের মানে ওই টাইমে ট্রাভেল করছে। আজকের কথা বলতেছি না আমি, তোমার 1975-76 দিকের কথা বলতেছি। স্যার কতগুলো হইব? প্রায় 13-14টা ইউরোপের ওই টাইমে। এটা 75-76 বুঝো তুমি ওই টাইমের কথা। না স্যার ওই টাইমে সে- ট্রাভেল করতে হুম, স্যার তো ওই টাইমে স্যার এতগুলো দেশে ট্রাভেল করছে। হ্যাঁ, তা উনি আমার বলতেছে যে আমার ভিয়েতনামের একটা বন্ধুরে আমি বুঝাচ্ছিলাম যে আমরা স্বাধীনতাটা এইভাবে করছি, 9 মাসে স্বাধীন হয়েছি। তো ভিয়েতনামরা সিম্পলি ওটা শুনে হাইসে দিছে। তো বলতেছে তোমরা 9.5 মাস যুদ্ধ করে স্বাধীনতা পাইছো, আমরা 29.5 বছর যুদ্ধ করছি। আচ্ছা, আসো ভিয়েতনামের বিষয়টা। 1954 সালে ভিয়েতনাম স্বাধীন হয়, কিন্তু স্বাধীন হয় দুই ভাগে। এইখান দিয়ে ঝামেলাটা শুরু হয়। একটা হলো নর্থ ভিয়েতনাম, একটা হলো সাউথ ভিয়েতনাম। স্যার পাকিস্তানের মতো। নর্থ ভিয়েতনামরা সাহায্য করছিল কে? রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর। সাউথরে কে সাহায্য করছে? আমেরিকা। ভালো কথা, স্বাধীন হয়ে গেছে, এবার তো ওদের শান্তি, সবাই মজা করবে, তাই না। 1956 সালে হো চি মিং, জাতির পিতা, সে এই সাইড দিয়ে ঘোষণা দিল যে কোনো ভিয়েতনাম, সরি এই সাইড দিয়ে, যে কোনো ভিয়েতনাম দুইটা থাকবে না, ভিয়েতনাম একটা থাকবে বলে সে সাউথ ভিয়েতনামে আক্রমণ করলো। হ্যাঁ, এই আক্রমণটা করাইছিল রাশিয়া। কেন করাইলো? রাশিয়ার ভয় ছিল যদি গণতন্ত্র এই পাশে গণতন্ত্র চলে আসে, তাহলে সমাজতন্ত্র এই পাশে থাকতে পারবে না, গণতন্ত্র জিতে যাবে। এই রিস্ক মনে করে রাশিয়া ওদের দিয়ে সাউথ ভিয়েতনাম আক্রমণ করায়, ঠিক আছে। আচ্ছা, 1963 সালে এই যুদ্ধ এই যে 55-তে শুরু হইলো, এরপর আমেরিকা সাপোর্ট দেওয়া শুরু করলো। এইদিকে আমেরিকা অস্ত্র দেয় সাউথ ভিয়েতনামে, এদিকে ইউএসএসআর অস্ত্র দেয় হলো নর্থ ভিয়েতনাম। এই যুদ্ধ চলতে থাকে, হ্যাঁ। এমন অবস্থায় ভিয়েতনাম একটা বুদ্ধিস্ট দেশ, ঠিক আছে। বুদ্ধিস্ট যে মঙ্ক আছে বা বুদ্ধিস্টদের যে পবিত্র স্থান আছে, সেইখান একদিন পুড়ে যায়। পুড়ে গেলে সাউথ ভিয়েতনামের মানুষজন চেতে যায়, কারণ ওরা তো ধর্মে বিশ্বাস করে, সমস্ত বিপ্লব করতে পারবে না। এরপর এরা আরো ভয়ানক হয়ে যায়। তো এই যুদ্ধটা তোমার 1967 সাল
সালে থামার একটা জায়গায় আসে। কেন আসে? কারণ 1967 সালে এই যে সাউথ ভিয়েতনাম আছে, এর যে মিলিটারি আছে, মিলিটারিরে নর্থ ভিয়েতনামটা কিনে নেয়। কিনে নিয়ে বলে তোমাদের যে নেতা আছে তারা কু করে দেয়। ঠিক আছে, সো সে কি করে, মিলিটারি কু করে দেয়। কু করে দিলে সেখানে কোনো সরকার নাই। এখন তার কথা ছিল যে সে সেনাবাহিনীর, যে সে কি নর্থ ভিয়েতনামের কাছে হ্যান্ড ওভার করবে। সে তা না করে বলে ওই নর্থ ভিয়েতনাম আমার আজকের থেকে বলে যুদ্ধ চালু করে দেয় জেনারেল। ওরে টাকা দিল যে তুমি নেতারে মাইরে দেশ দিও আমাদের কাছে, ও মাইরে এখন নিজেই নেতা। আচ্ছা, এইবার যুদ্ধ হইতে থাকলো। নর্থ ভিয়েতনাম রাশিয়া হেল্প করতেছে, সাউথ ভিয়েতনাম এদের হেল্প করতেছে আমেরিকা। হ্যাঁ, 1969 সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, একমাত্র প্রেসিডেন্ট যে পদত্যাগ করছে আমেরিকার হিস্ট্রিতে লজ্জায়। ঠিক আছে, কেন বলতো? কেন? কারণ সে বিরোধী দলের অফিসে জানি না। রিচার্ড নিক্সন এ হলো সবচেয়ে অত্যাচারিত প্রেসিডেন্ট আমেরিকার, যে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের অত্যাচার করছে। এরই অ্যাডভাইজার ছিল হেনরি কিসিঞ্জার, যে পালাইছিল হিটলারের ভয়ে একসময় আমেরিকা যে আশ্রয় নিয়েছিল। এ হলো, এর বলা হয় ওয়ার ক্রিমিনাল। সারা পৃথিবীর যত যুদ্ধ বাধাইছে আমেরিকা, অধিকাংশ বাধাইছে এর দিয়ে। বলো তাসমিয়া। স্যার অত্যাচার করছে না ওকে অত্যাচার করা হয়েছে? ও অত্যাচার করছে মানুষের উপরে। এই রিচার্ড নিক্সনের অ্যাডভাইজার হেনরি কিসিঞ্জার এখনো বেঁচে আছে, শিক্ষিত শয়তান বলি আমরা। 98 বছর বয়স, হার্ভার্ডের প্রফেসর এবং কূটনীতিবিদ আমেরিকার। পৃথিবীর যত যুদ্ধ আছে অর্ধেকই বানাইছে। ইভেন এই যে বাংলাদেশের যে 71-এর স্যার যুদ্ধটা হলো, ওর দিকে বানাইছে। আরে ভাই কূটনীতিকরাই তো যুদ্ধ বাধায়, যে উস্কানি দেয় এই জায়গা আক্রমণ। হুম, না স্যার বাজাইছে কেমনে এত? স্যার আমাদের ধরো- যুদ্ধ বানাইছে উনি। ধরো টিক্কা খান্ডে বলছে যে টিক্কা তুমি কি করলা, তোমাদের আমরা পুরো আমেরিকা সাপোর্ট দিচ্ছি, ওই সাইডে গণহত্যা করো, যাই করো, দেশ দখল দাও। ওরা যুদ্ধ শুরু করে দিল। একই কাজ ভিয়েতনামে করছে, কিন্তু আজ পর্যন্ত আমেরিকা কোনো জায়গায় জিততে পারেনি। এটা হলো দুঃখ। স্যার ওই ভিয়েতনাম ছেড়ে আমেরিকার পালানো লাগছে, বাংলাদেশের এখানেও পারিনি। স্যার ইভেন বলো। স্যার আমার একটা ফ্রেন্ডের মতো আমার আর আমার বেস্টির মধ্যে শুধু ঝামেলা বাধে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা টপিকে থাকি। ভিয়েতনামটা অ্যাটলিস্ট শেষ করে আছি। রিচার্ড নিক্সন হঠাৎ করে বলল যে আমরা আর পারতেছি না, আমাদের সাউথ ভিয়েতনামে এই এত বছর যুদ্ধ করে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমরা এত টাকা দিয়ে আর পারতেছি না। আর এইদিকে যত সেনাবাহিনীর সোলজার ছিল সবাই আফিম, ফেন্সিডিল, যত ধরনের ড্রাগস আছে এসব অ্যাডিক্টেড হয়ে গেছিল, কারণ যুদ্ধ করতে হবে। তো তখন রিচার্ড নিক্সন বললো হেনরি কিসিঞ্জার আমরা আর পারতেছি না, তুমি যুদ্ধ থামাও। তখন হেনরি কিসিঞ্জার একটা ডিল করে নর্থ ভিয়েতনামে সবকিছু হ্যান্ড ওভার করে হোচিমিং রে পালাইলো আমেরিকা। এটারে বলে হলো, বাংলায় বলে সাইরেন যুদ্ধ থেকে আমেরিকা পালাইছিল আমেরিকান সেনাবাহিনী। ঠিক এই সময় আমেরিকান সেনাবাহিনী পালায় বিদেশে চলে গেছিল। এর জন্য আবার হেনরি কিসিঞ্জার 1973-এ শান্তিতে নোবেল প্রাইজ দেয়। তো অবস্থাটা কি তুমি বোঝো, যে যুদ্ধ বাধাইছে তারাই শান্তিতে নোবেল প্রাইজ দিচ্ছে। স্যার এত অশান্তিতে মোবাইল দেওয়া দরকার। আমেরিকায় যুদ্ধ এত বাজেভাবে আসছে, আমেরিকার 12,000 সোলজার মারা গেছে, আমেরিকা রিপোর্ট করছে, কিন্তু ভিয়েতনাম বলছে 60,000-এর মতো হারাই গেছে, মারা গেছে। হ্যাঁ? আর ভিয়েতনামে বলা হয় টাইগার অফ বাইসাইকেল দেশটা। ঠিক আছে, স্যার কেন So, বলা হয়? অনেক বাইসাইকেল ওখানে তাই। আচ্ছা, ডই মই রিফর্ম এটা কি তোমরা জানতে চাইছিলা? স্যার এটা হলো একটা পলিসি, বাংলাদেশ যেমন নেয় না 5 ইয়ার পলিসি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট পলিসি। তো ডই মই রিফর্ম হলো যেই পলিসির কারণে আজকে ভিয়েতনাম অর্থনৈতিক ভাবে আগাচ্ছে। এটা 1986 সালে ডয় মই নামে একজন ব্যক্তি সংস্কারটা চালু করছিল। এতে কি হয়েছিল, বিদেশি বিনিয়োগ পাইছিল, মানে মুক্ত বাজার, ফ্রি ট্রেড বোঝো তোমরা? নো স্যার। না স্যার। কি তোমার দেশের একটা অঞ্চল দিলা যেখান দিয়ে যদি ট্রেড করে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। ফ্রি ট্রেডের সুবিধা কি বলো? বিভিন্ন দেশের মানুষ এসে তোমার প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে।
ঠিক আছে? এই তো একটা দেশের উঠতে হলে তখন অনেক ধরনের ট্যাক্সের ছাড় দিতে হয়। বলো কেন ইন্ডাস্ট্রির প্রয়োজন হয় একটা দেশ যখন উঠা লাগে? বলো। হ্যালো। স্যার জানি না। জানি না স্যার জানি না স্যার কি বলবো দেখো বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে কিছু ছিল আমাদের ডলার মলার কিছু, তখন কি করলো? না স্যার বিভিন্ন ব্যবসায়ীদের রাজি করলো যে আপনারা ইনভেস্ট করেন। কিভাবে ইনভেস্ট করতে হয়? আপনি ধরেন আমার এখানে একটা ইন্ডাস্ট্রি বানাইছেন, আপনার আমি কর মাফ করে দিলাম 20 বছর, তাহলে সে ব্যবসায়ী নামবে। এখন ইন্ডাস্ট্রি হলে লাভ কি? প্রথম হলো ইনভেস্টমেন্ট হচ্ছে, ইনভেস্টমেন্ট ইট সিমেন্ট বালি জমি কিনা হচ্ছে। দ্বিতীয়, ইন্ডাস্ট্রিতে অন্তত 20-30 হাজার মানুষ চাকরি করতেছে। সো এইভাবেই আর কি লাভটা হয়, বিদেশি মুদ্রা আসতেছে। আচ্ছা, তৃতীয়, ওরা কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়াইছিল, রপ্তানি খাতে শক্তিশালী করছিল, ফাইনালি কি দারিদ্র্যের হার কমাইছিল। এখানে ভিয়েতনাম আজকে গেলে অনেক মজা পাবা, অনেক টুরিস্ট স্পট মানুষ যায়, কারণ কম খরচে ভিয়েতনাম ঘোরা যায়, বুঝছো? তো হো চি মিং তোমাদের কেমন লাগলো? হো চি মিং। হ্যালো। জি স্যার স্যার সবাই লাগছে কিন্তু ওনার নামটা একটু অদ্ভুত লাগছে। রাইস কফি এই দুটা জিনিস এরা রপ্তানি করছে 1990 সালে। এদের দারিদ্র্য সীমা ছিল 70%, বর্তমানে 6%-এর নিচে নেমে আসছে। তো তুমি বুঝো যে একটা দেশ কত আগাইছে। বাংলাদেশও কিন্তু এরকম রেটে আগাচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, শিক্ষণীয় দিক কি আমাদের? স্যার স্থিতিশীল। হো চি মিং কি মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, আর কতদিন বেঁচে থাকবে? হো চি মিন। মালয়েশিয়া পড়ানোর মতো সময় নাই, তাহলে ছোট ছোট দেশগুলো পড়াই। আচ্ছা, ফিলিপাইন্সে যেসব ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো আগে একটু তোমাদের বলি। আচ্ছা, এমসিকিউ আগে পড়ে নাও। ফিলিস্তিনের রাজধানীরে বলে ম্যানিলা। পিপুল পাওয়ার রেভলিউশন হয়েছিল 1986 সালে। ফার্ডিনান্দ ফার্দিনান্দ মার্কোস, ইনি হলো মার্শাল ল 1972-এ জারি করছিল। কোরি অ্যাকুইনো, ইনি হলো প্রথম রাষ্ট্রপতি ছিল তোমার হলো ফিলিপাইন্সের। আচ্ছা, ফিলিপাইনের সরকার ব্যবস্থা হলো গণতান্ত্রিক। স্বাধীনতা লাভ করছে এরা হলো কোন দেশ থেকে? আমেরিকার কাছ থেকে এরা স্বাধীনতা লাভ করছে ফিলিপাইন্স। এখানে মনে হয় একটু ভুল হচ্ছে, এরা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করছে, এটা মেবি একটু ভুল হয়েছে, দেখে নিন। 1946-এ এরা স্বাধীন হয়েছে। এদের প্রেসিডেন্ট ছিল বং বং মার্কোস। আব্দুল্লাহ আকিব দেখো তো, এটা আমেরিকাই নাকি ফিলিপাইনের স্বাধীনতাটা? সো ফিলিপাইনে আমি এবার যা যা আছে বলি। ফিলিপাইনে মোটামুটি 1985 সালে আর কি স্পেন এটারে শাসন করছে, 85-98। তারপরে আমেরিকা শাসন করছে এদের হলো তোমার 1899 থেকে 1942, আবার 1942 থেকে 45 জাপান করছে, আর আবার জাপানের কাছ থেকে নিয়ে 1945 দিয়ে 1992 পর্যন্ত আমেরিকা এখানে মানে চালাইছে। আর ফিলিপাইন্স 2022 সাল থেকে বলো যে পুরাপুরি আর কি স্যার এটা কতজন চালাইছে 3-4টা দেশ, তোমাকে বাংলাদেশে তো 3-4টা দেশ চালাইছে। স্যার বাংলাদেশ তো স্যার ব্রিটিশ পাকিস্তান আর অনেকেই চালাইছে মুঘল টুগল সবাই। আচ্ছা, ইররি নামে একটা আমাদের চাল আছে, মানে চালের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটার হেডকোয়ার্টার হলো ম্যানিলাতে, ঠিক আছে? আর আমেরিকার একমাত্র স্যার এশিয়ান, আমাদের না না না, ইন্টারন্যাশনালটা। আর তোমার ফিলিপাইনের একটা সুবিধা হলো এটা চারিদিকে প্যাসিফিক ওশেন, তাই অ্যাটাক করা কঠিন, ঠিক আছে? ফিলিপাইনের তামাক খুব বিখ্যাত, এটা করা কঠিন কেন চারিদিকে পানি যে। আর এইখানে একমাত্র স্যার আমেরিকার, বাংলাদেশের তো নদীমাতৃক দেশ স্যার বাংলাদেশের চারিদিকে নদী না। বলো। স্যার ফিলিপাইন আমেরিকার কাছ থেকেই স্বাধীনতা পেয়েছিল। ইউনাইটেড ঠিক আছে, তাহলে 1992-তে পাইছে। আচ্ছা, স্যার আচ্ছা 1947 তো 40 লেখা, বুঝিনি কি 1940 1946 লেখা, 1947 ইসলাম। কোথায় চলে? 46 লেখা, 1 জুলাই 1946। কোন জায়গায় লেখা এটা? স্যার গুগলে
যে 1946-এ স্বাধীনতা পাইছে? স্যার ভূগোলে তো যেখানে সেখানে বিশ্বাস করি না, জেমিনিতে। আচ্ছা ধৈর্য ধরো, আমি বলতেছি। স্বাধীনতা পাইছে কিন্তু প্রকৃত অর্থে পায়নি। আমেরিকার বেস পুরোপুরি তো ছাড়েনি, পুরোপুরি ছাড়ছে 1992-তে। 91-তে এখানে দুটো বেস বানাই দিয়েছে আমেরিকা, বানায় তারপর ওদের দেশ ছাড়ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ফিলিপাইন্সে স্যার, কিন্তু যদি এমসিকিউ আসে আর যদি দুইটাই ইয়ে থেকে অপশন থাকে তাহলে স্যার কোনটা 46 দিব? 46 দিবা। ওকে স্যার। আচ্ছা আর এই দেশ হলো মুসলমানরা হলো মাইনরিটি, মুসলমানদের উপর অনেক অত্যাচার হইতো। তো ওরা হলো মুসলমানরা মুসলিম ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট নামে একটা কি সংগঠন করছে, সেটা দিয়ে মুসলমান রাইট নিয়ে এরা কাজ করে, ঠিক আছে? সো ফিলিপাইন খুব একটা ভালো দেশ না, এবং ফিলিপাইন নিয়ে কিছু ওয়ার্কার ছিল। আমি কোভিডে একটা আমেরিকান কোম্পানিতে জব করতাম অনলাইনে। সো সেইখানে এই ফিলিপাইনে আমার একজন ইনস্ট্রাক্টর ছিল, আমার খুব একটা তাদের পছন্দ হয়নি, ঠিক আছে? এবং ফিলিপাইনের ঝামেলা লেগে থাকে, পুরো অফিস করতেছে, ওর মধ্যে পুলিশের এই সাউন্ড, পরে শুনলাম যে কারফিউ হচ্ছে ওদের এখানে। এগুলো বলে কমন বেশ। আচ্ছা ফিলিপাইনের আর কি বলবো এখানে, এটা হলো অনেকটা সিঙ্গাপুরের মতো ছোট দেশ, খুব যে বড় দেশ তা না। আর 1972 একটা মার্শাল ল জারি হয়েছিল, এখানে স্বৈরশাসন হয়েছে, ঠিক আছে? 1986-তে অনেক মানুষ পিপুল পাওয়ার রেভলিউশন করছে, পরে সেই সরকারের নামাইছে, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ কিছু নেই ফিলিপাইন্স নিয়ে। আচ্ছা মার্শাল ল কি? মার্শাল ল হলো যখন সেনাবাহিনী ক্ষমতা নেয় কোনো দেশের, তখন তারা কি করে, তারা দেশটার তখন আর সংবিধান থাকে না, তখন দেশ চলে সেনাবাহিনীর নিয়মে। সেনাবাহিনীর নিয়মটারই বলে হলো মার্শাল ল, দ্য ল অফ আ মার্শাল। ওকে বুঝছো? সো ওকে এইটাকে স্যার। বলে হলো দ্য ল অফ মার্শাল। সো মানে স্যার সবাইকে সেনাবাহিনীরা দেশ চালাবো। স্যার বলো। পিডিএফ দিয়ে দিতে। সেনাবাহিনীরা যে সমস্ত স্যার তাদের নিয়মে দেশ চালাবো, এটার কথা বলছে। হ্যাঁ, ওইটাকে বলে মার্শাল ল। Yes, sir. সো সবকিছু মিলায় আজকের মতো এই পর্যন্তই। তোমাদের আসসালামু সবাই স্যার থ্যাংক পিডিএফ ইউ। টা তাড়াতাড়ি দিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম স্যার। আরে বাবারে দাঁড়াও, ঈদ মোবারক তোমাদের সবাই। আর খুলনায় Yes, কেউ sir, থাকলে আপনাকে অবশ্যই ঈদ দাওয়াত মোবারক। আপনাকে বাসায় দাওয়াত ওকে, করতে স্যার। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, টাটা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। হ্যাঁ মাহমুদুল্লাহ আইসো, আইসো, অবশ্যই আইসো, আমার ফোন দিয়ে আইসো। স্যার পিডিএফ দিয়ে দিন। ঈদ মোবারক।